ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্স, আর একটা হচ্ছে বাউন্ডারিজ। ওকে, আমরা হচ্ছে ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্স করছিলাম ঠিকঠাক মতনই, আমরা আই থিঙ্ক পুরাটাই কমপ্লিট করছি। আর আজকের ক্লাসে আমরা হচ্ছে বাউন্ডারিজটা দেখবো আর কি। বাউন্ডারিজ হচ্ছে মেইনলি পাংচুয়েশন নিয়ে, আমরা যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ এগুলো কোথায় ইউজ করতে হবে না করতে হবে সেই রুলস গুলো নিয়ে পাংচুয়েশন মানে বাউন্ডারিজ এর যে কোয়েশ্চেন গুলো। সো আই জাস্ট শেয়ার মাই স্ক্রিন, এন্ড যদি দেখতে না পারো বা কোথাও কোথাও প্রবলেম হয় তাহলে লেট মি নো। অলরাইট, সো আজকের ক্লাসের টপিকটা ইজ কমা, সেমিকোলন, কোলন এন্ড ড্যাশও করবো। এই প্রেজেন্টেশন এই স্লাইড গুলোর মধ্যে ড্যাশ নাই, বাট আমি ড্যাশ তোমাদেরকে দেখাই দিব, নট বিগ ডিল। সো এনিওয়েজ, কমা এই সবগুলা মিলাই হচ্ছে আমাদের বাউন্ডারিজ এর কনসেপ্ট। বাউন্ডারিজ, সো দিজ আর মেইনলি পাংচুয়েশন কোয়েশ্চেন্স। সো তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা, ডিসাপ স্কুলের ওয়েবসাইট থেকে হোক, খান একাডেমি থেকে প্র্যাকটিস করতে যাও, বা যেখান থেকে প্র্যাকটিস করতে যাও, তুমি হচ্ছে বাউন্ডারিজ দেখবা, এন্ড বাউন্ডারিজ দেখেই বুঝতে হবে ও এটা তো পাংচুয়েশনের কোয়েশ্চেন, এন্ড দেন তুমি লাইক পাংচুয়েশনের কনসেপ্টস গুলো দিয়ে করতে হবে। ওকে, সো এনিওয়েজ, কমা, সেমিকোলন, কোলন, পাংচুয়েশন থেকে মেইনলি 4টা 5টা পাংচুয়েশনই টেস্ট করা হয়। পাংচুয়েশন মার্ক তো অনেক অনেক আছে। হ্যাঁ, পাংচুয়েশন মার্কের একদম ডিরেক্ট বাংলাটা হচ্ছে অ্যাজ ফার এজ আই রিমেম্বার বিরাম চিহ্ন বলে। ওকে, ফুল স্টপ, কমা, কোলন এটসেট্রা এটসেট্রা। সো এই পাংচুয়েশন অনেক টাইপের আছে, আমরা ছোটবেলায় অনেক টাইপের পাংচুয়েশন মার্ক শিখে আসছি। সবগুলো আমাদের এসএইটির জন্য দরকার নাই। ওকে, সবগুলো আমাদের এসএইটির জন্য দরকার নেই। আমাদের এসএইটির জন্য শুধু কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ আর ইন সাম কেসেস কোয়েশ্চেন মার্কটা ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের মেইনলি 5টা পাংচুয়েশন মার্ক দরকার হচ্ছে, কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, and in some cases question mark or full stop or exclamation mark. Okay, question mark, ফুল স্টপ আর এক্সক্লেমেশন মার্ককে আমরা সেম ক্যাটাগরিতে ফেলি, কারণ এগুলো সবগুলো সেন্টেন্সের শেষে ইউজ করতে হয়। ওকে, আর বাকিগুলা কমা, সেমিকোলন, কোলন আর ড্যাশ। ওকে, এই 5টা ক্যাটাগরি নিয়ে আমরা আসলে কাজ করতেছি। এই 5টা যদি তুমি ভালো মতো রুলস গুলো বুঝতে পারো, এন্ড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে কখন কোনটা ইউজ করতে হয়, তাইলে মোটামুটি পাংচুয়েশনের কোনো প্যারা থাকার কথা না। ওকে, ইউজুয়ালি, হ্যাঁ, লাইক ইউজুয়ালি পাংচুয়েশন টু মি ইটস নট সামথিং ভেরি ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে পাংচুয়েশন ইজ রাদার ইজি। হাউএভার, যখন আমি শুরু করছিলাম, যখন আই স্টার্টেড স্টাডিং ফর দ্য এসএটি, গ্রামার আমি তেমন একটা পারি না ভালো মতো, তখন পাংচুয়েশন সিমড ভেরি ডিফিকাল্ট টু মি। কারণ পাংচুয়েশন জিনিসটা আমরা কখনো ছোটবেলা থেকে করি না এভাবে, লাইক ডেডিকেটেড পাংচুয়েশন পড়বো। এটা কিন্তু আমাদের ইংলিশে কখনো হয় নাই, যে কোথায় কমা ইউজ করতে হয়, কোথায় কোলন ইউজ করতে হয়, কোথায় সেমিকোলন ইউজ করতে হয়। দিস আর ভেরি নিউ টু আ লট অফ ইউ। সবার কাছে হয়তো বা নতুন না, বাট টু আ লট অফ ইউ দিস মাইট বি আ নিউ কনসেপ্ট। ওকে, সো এই জন্য একটু কেয়ারফুলি যখন পড়বা তোমরা কমা, সেমিকোলন, কোলনের রুলস গুলা একটু কেয়ারফুলি পড়বা। আর আরেকটা জিনিস হচ্ছে, গ্রামার যখন আমরা পড়বো, আমরা ছোটবেলা থেকে যে রুলস গুলা শিখে আসছি বা ছোটবেলা থেকে যে কনসেপ্ট গুলা শিখে আসছি, সেগুলো সব ফালাই দিব না, বুঝছো? সেগুলো সবগুলা একদম কমপ্লিটলি একদম ইউজলেস হয়ে গেছে, আমি ফালাই দিব জিনিসটা এরকম না। আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখে শুনে আসছি যে কমা কখন ইউজ করতে হয়, যখন এক সেকেন্ড মানে ওয়ান বলা পর্যন্ত যত টাইম লাগে অতটুকু থামতে যাবো তখন আমি কমা ইউজ করি। ফুল স্টপ কখন ইউজ করতে, যখন 1 সেকেন্ড থামতে যাবো তখন। ইন জেনারেল পাংচুয়েশন কখন ইউজ করতে হয়, যখন আমি একটা কথা বলতেছি বা একটা সেন্টেন্স লিখতেছি, এক জায়গায় গ্যাপ দরকার, সেখানে আমরা পাংচুয়েশন ইউজ করি, সেটা যেই মার্কই হোক না কেন। পাংচুয়েশন তো আমরা 5টা টাইপ দেখলাম, এর মধ্যে সবগুলা ইউজ করার একদম প্রি রিকুইজিট বা মেইন কন্ডিশনটা কি? পাংচুয়েশন ইউজ করার মেইন কন্ডিশনটা হচ্ছে ইট হ্যাজ টু বি সামওয়্যার where it has to be place where ওকে, দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। পাংচুয়েশনের মেইন কনসেপ্টটাই হচ্ছে ইট হ্যাজ টু বি সামওয়্যার যেখানে আসলে একটা গ্যাপ দরকার আছে। ধরো তুমি একটা প্যাসেজ পড়তেছো বা একটা লাইন পড়তেছো, কিন্তু ওইখানে তুমি পড়ে দেখলা যে আরে আমার তো এখানে গ্যাপের কোনো দরকার নেই, আমার থামার কোনো প্রয়োজনই নেই, তাইলে ওইখানে আমার পাংচুয়েশন বসবেই না। মানে কমা, কোলন, সেমিকোলন এগুলো ডিসকাশন তো অনেক পরের বিষয়, তুমি আগে পাংচুয়েশন বসবে নাকি না সেটা তোমার আগে দেখতে হবে। সো whenever you read something, whenever you are like encountering একটা কোয়েশ্চেন যে এটা পাংচুয়েশনের কোয়েশ্চেন, আমি বুঝতেছি না পাংচুয়েশনের কোয়েশ্চেন কেমনে অ্যান্সার করতে হবে, or anything of that sort, always make sure যে তুমি বুঝতেছো ওইখানে কি পাংচুয়েশন আদৌ ইউজ করা লাগবে নাকি না, ওইখানে কি আদৌ একটা গ্যাপ দরকার আছে নাকি না। তুমি যদি মনে করো এক নিঃশ্বাসে পুরোটা পড়ে যেতে পারো, তোমার কোনো প্যারাই লাগে না, ইউ আর লাইক ফাইন, সব ওকে,
আমার গ্যাপের কোনো প্রয়োজন নাই, মিনিং বুঝে যেতেছে একদম পারফেক্টলি, পাংচুয়েশনের দরকার নেই। বাট তুমি যদি পড়ার সময় মনে হয় যে আরে এখানে গ্যাপ হইলে আমার মিনিংটা বুঝতে বেটার হইতো, বা এখানে গ্যাপটা হইলে আমি আসলে কাকে দিয়ে কি বুঝাচ্ছে সেটা বুঝতে পারতাম বেটার, তার মানে এখানে একটা পাংচুয়েশন দরকার আছে। তারপর ইউ উইল আইডেন্টিফাই যাচ্ছে আমার সেন্টেন্সটা কিরকম সেটার উপরে ডিপেন্ড করে দ্য পাংচুয়েশন মার্ক দ্যাট ইউ চুজ। বাট ফার্স্ট কাজ হচ্ছে সবসময় পাংচুয়েশন মার্ক আদৌ লাগবে কিনা সেটা আইডেন্টিফাই করা। ওকে, সেটা কিভাবে আইডেন্টিফাই করবা আমরা তো একবার দেখলামই, যখন আমরা প্র্যাকটিস করতে যাব তখন আরো বেটার করে দেখতে পারবো আর কি। এই পাংচুয়েশন গুলোর মধ্যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ এন্ড ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে কমা। কমা থেকে তোমরা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স পাবা, এন্ড কমার রুলসই বেশি, বুঝছো? অন্যগুলাতে রুলস একটা দুইটা আছে, ম্যাক্সিমাম তিনটা, বাট কমাতে হচ্ছে রুলস প্রায় 5টা 6টা 7টার মতো রুলস আছে। এন্ড ইউ রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রুলস গুলো আসলে কিভাবে হচ্ছে, হোয়াট আর দ্য অরিজিনস বিহাইন্ড দ্য রুলস এন্ড হাউ ডু দে অ্যাপ্লাই তোমার একটা সেন্টেন্সের মধ্যে। সেগুলো যদি বুঝতে পারো তাহলে দেখবা যে দিস আর ভেরি ইজি। আমরা যখন ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্স করছিলাম, লাইক গ্রামার, আগের গ্রামার গুলা, সেখানে আমরা যেরকম দেখছি যে প্রতিটা লাইক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল কেন হইতেছে আসলে। আমি যদি বলি যে দুইটা নাউনকে এন্ড দিয়ে কানেক্ট করলে এটা প্লুরাল সাবজেক্ট হয়, কেন হয়? আমরা এগুলো যেভাবে আইডেন্টিফাই করছি যে ওয়াই বিহাইন্ড দ্য রুল, সেটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবা যে তোমার আসলে মেমোরাইজ করা লাগবে না, কিছু রুলস মুখস্থ করার কিছু নাই। ওকে, জাস্ট ফোকাস অন দ্য এক্সাম্পলস, খুবই হেভিলি ফোকাস অন দ্য এক্সাম্পলস এন্ড আন্ডারস্ট্যান্ড যে বুঝার চেষ্টা করতে হবে যে কেন একটা রুল রুল হইছে, বুঝতে পারছো? রুল মানে ইট উইল বি ট্রু ইন এনি কেস, এটা কেন ইন এনি কেস ট্রু হচ্ছে সেটা আমরা বুঝার চেষ্টা করবো। ওকে, যাই হোক, এনিওয়েজ, সো রুল নাম্বার 1, আমরা রুল নাম্বার 1 দিয়ে শুরু করি। রুল নাম্বার 1 বলে যে ইউজ কমাস টু সেপারেট ওয়ার্ডস এন্ড ওয়ার্ড গ্রুপস ইন আ লিস্ট অফ 3 অর মোর আইটেমস। মানে হচ্ছে আমার যখন একটা লিস্ট থাকবে, লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে এমন একটা একটা স্ট্রাকচার, লিস্ট হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেখানে আমি অনেকগুলো আইটেম রাখতেছি। ধরো বাজারের লিস্ট বানাইতেছো তুমি, তুমি কালকে হচ্ছে সুপার মার্কেটে যাবা, ইউ আর মেকিং একটা লিস্ট। সো ওই লিস্টের মধ্যে ইউ উইল ইনক্লুড এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট, তাই না? লাইক তোমার লেটস সে ব্রেড লাগবে, ইউ নিড বাটার, ইউ নিড এই লাইক হাবি জাবি, তোমার যা যা লাগবে সেগুলো তো তুমি হচ্ছে লিখে রাখবা, তাই না? ওইটা তো একটা লিস্ট, লিস্টের মধ্যে তুমি সবগুলো আইটেমকে পুট ডাউন করতেছো। সিমিলারলি এখানে ওই লিস্টটার কথাই বলা হচ্ছে। লিস্ট খালি বাজারের লিস্টে যে হয় তাই না। ওকে, লিস্ট ক্যান বি এনিথিং অ্যাজ লং এজ আমি তিনটা বা তিনটার বেশি আইটেম জাস্ট এক জায়গায় রাখতেছি একটা ক্যাটাগরির আন্ডারে, সবগুলাকে ওইটাকে আমরা একটা লিস্ট বলবো। ওকে, এন্ড ওই লিস্টটার মধ্যে যখন একটা লিস্টের মধ্যে 3 বা 3-এর বেশি আইটেম থাকবে, আইটেম গুলাকে আলাদা করতে, ওকে, আইটেম গুলো একটা ওয়ার্ড হইতে পারে, একটা ওয়ার্ড গ্রুপ হইতে পারে। ওকে, ওই আইটেম গুলাকে আলাদা করতে আমরা কমা ইউজ করব। যেরকম এখানে এক্সাম্পলটা আছে, মাই এস্টেট গোজ টু মাই হাজবেন্ড, সান, ডটার ইন ল এন্ড নেফিউ। এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, যে আমার এখানে সেন্টেন্সটার মানেটা কি আসলে। মাই এস্টেট গোজ টু মাই হাজবেন্ড, সান, ডটার ইন ল এন্ড নেফিউ। এস্টেট এর লিটারাল মানে হচ্ছে একটা ম্যানশন বা একটা বাসা, বুঝছো? বাট ইন জেনারেল যখন তুমি কোনো এরকম ক্লু না থাকবে, কনটেক্সট দেওয়া না থাকবে, তখন এস্টেট মানে হচ্ছে তোমার যত সহায় সম্পত্তি যা যা আছে সবকিছুকে আমরা এস্টেট ধরবো। বাট লিটারাল মানেটা হচ্ছে একটা বাসা বা একটা ম্যানশন, এই টাইপের জিনিস। সেখানে বলতে যাচ্ছে যে আমার যত সহায় সম্পত্তি আছে সেগুলো সব আমার হাজবেন্ডের কাছে যাচ্ছে, সান, ডটার ইন ল এন্ড নেফিউ তাদের কাছে যাচ্ছে। ফাইন, গ্রেট। এখানে যাদের কাছে যাচ্ছে সবাই কি একটা গ্রুপ অফ মানে একটা ক্যাটাগরির মানুষ না? ক্যাটাগরিটা হচ্ছে যাদের কাছে আমার এস্টেট যাচ্ছে। তো দিস ইজ দ্য লিস্ট। ওকে, এটা কিন্তু বাজারের লিস্টের মতো না, এখানে কিন্তু কোনো কনজিউমার গুডস নাই, এখানে ইটস জাস্ট একটা ওয়ার্ডের লিস্ট। ওকে, সেখানে হাজবেন্ড একটা ওয়ার্ড, সান একটা ওয়ার্ড, ডটার ইন ল আবার একটা গ্রুপ অফ ওয়ার্ড, নেফিউ হচ্ছে আবার একটা ওয়ার্ড। ওকে, সো ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ড সবগুলাই থাকতে পারে একটা লিস্টের মধ্যে, তুমি ওগুলাকে আলাদা করতে কমা ইউজ করবা। এন্ড আরেকটা রুল এখান থেকে মাথায় রাখবা, একটা লিস্টে লাস্ট আইটেমের আগে, লাস্ট আইটেমের আগে ইমিডিয়েটলি আগে সবসময় একটা এন্ড হয়, এন্ড এন্ড এর ঠিক আগে যে কমাটা বসে, এখানে দেখো এন্ড হয়, এন্ড এর আগে যে কমাটা বসছে এই কমাটাকে আমরা অক্সফোর্ড কমা বলি। এই কমাটাকে আমরা অক্সফোর্ড কমা বলি। আই থিঙ্ক কিছু তোমাদের মধ্যে কয়েকজন হয়তো বা শুনে থাকতে পারো যে অক্সফোর্ড কমা হোয়াট ওয়াজ ইট, সামথিং ফ্যান্সি। সো অক্সফোর্ড কমা হচ্ছে বেসিক্যালি একটা লিস্টের লাস্ট আইটেমের আগে যে এন্ড থাকে, সেই এন্ডের আগের যে কমাটা সেটাকে আমরা অক্সফোর্ড কমা বলি। এন্ড অক্সফোর্ড কমা জিনিসটা হচ্ছে ইটস ট্রেডিশনাল টু ইউজ একটা অক্সফোর্ড কমা। ওকে, ইটস ট্রেডিশনাল টু ইউজ একটা অক্সফোর্ড কমা। তুমি তোমার যখন কলেজ এসে লিখবা,
বা ইন জেনারেল তুমি যখন রিটেন কোনো কিছু করতেছো, তখন ইটস বেটার টু ইউজ অক্সফোর্ড কমা। এসএটিতে এখান থেকে গ্রামারের উপরে কোনো কোয়েশ্চেন করবে না, বাট কারণ এটা তুমি দিলেও কারেক্ট, না দিলেও কারেক্ট, ইটস নট লাইক ইনকারেক্ট। তুমি যদি কমাটা না দাও ইনকারেক্ট হবে না, বাট ট্রেডিশনাল ইংলিশে অ্যাস্থেটিক সেন্সে কমাটা ইউজ করা উচিত। ওকে, এটা গেল আমাদের রুল নাম্বার 1। রুল নাম্বার 1 সবাই বুঝতে পারছো? আই এম অ্যাজিউমিং সবাই বুঝতে পারছো। সো উইল মুভ ইনটু রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে whenever a dependent clause is in the start of a sentence, the comma must follow the dependent clause. এটা খুবই খুবই ইজি। এটার মানে এই রুলটা হচ্ছে বেসিক্যালি কি, এই রুলটা হচ্ছে বেসিক্যালি আমার যদি একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে একটা কমা বসে, বুঝতে পারছো? এখন ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, আচ্ছা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এগুলো বুঝার আগে আমার আগে বেসিকটা বুঝতে হবে যে ক্লজ মানে কি। আই থিঙ্ক ফর্ম স্ট্রাকচার এন্ড সেন্সের ক্লাস আমি ক্লজ মানে বুঝাইছিলাম একবার, আমি আরো একবার রিপিট করে দিচ্ছি। ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড, স্টাইল লিখে রাখতে পারো সবাই। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড that has a subject and a verb. Okay, clause is a group of words that has a subject and a verb. So clause হচ্ছে বেসিক্যালি কি এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে হচ্ছে আমার একটা সাবজেক্টও থাকে, একটা ভার্বও থাকে। এখন সাবজেক্ট আর ভার্ব থাকলেই যে একটা ক্লজের মিনিংও থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, রাইট? ধরো এখানে দেখো, while they were once endangered by commercial whaling, এখানে দে আছে, ওয়্যার আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এই যে খালি যদি এই পার্টটার কথা বলো while they were once endangered by commercial whaling, এটা কিন্তু প্রপার সেন্টেন্স হয় না, কারণ মিনিং এক্সপ্রেস হচ্ছে না কিছু। তুমি পুরোটা পড়ে দেখো একা একা নিজে নিজে, দেখো যে তোমার মনে হবে আরো কিছু জানতে ইচ্ছা করবে। আরো কিছু জানতে ইচ্ছা করা মানে এটা কোনো কমপ্লিট সেন্টেন্স না। তো যেই পার্ট, যেই ক্লজ গুলার সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু মিনিং নাই, সেগুলাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। আর যেই ক্লজ গুলার সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার মিনিংও আছে, সেগুলাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বেসিক্যালি মানে একটা কমপ্লিট সেন্টেন্স আর কি। ওকে, সো রুল 2টা বলে যে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে আমরা কমা বসাবো। ওকে, সো তোমার যদি ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে হয়, তুমি কি বসাবা? কমা বসাবা। ওকে, দেখো while they were once endangered by commercial whaling, কমা humpback whale populations have recently grown at a rapid rate. দেখো এই হামব্যাক ওয়েল থেকে র্যাপিড রেট পর্যন্ত, এটা কিন্তু একটা প্রপার সেন্টেন্স। ওকে, তুমি যদি আলাদা করে রাখো, ধরো যে এই ওয়েলিং নাই, এতটুকু নাই, তাও কিন্তু ওর একটা মিনিং থাকবে, তাই না? বাট প্রথম পার্টটার কিন্তু একা একা কোনো মিনিং নেই। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমার এই হামব্যাক ওয়েল থেকে এতটুকু হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই পার্টটুকু হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুইটার মাঝখানে আমরা কমা ইউজ করতেছি। দিস ইজ দ্য রুল নাম্বার 2 এন্ড দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রুল, এটা মাথায় রাখবো সবাই। রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতেছিলাম, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, আমি তোমাদেরকে শিখাইছি নন এসেনশিয়াল ওয়ার্ডস বা নন এসেনশিয়াল ক্লজ কাকে বলে। আমরা দুইটা কনসেপ্ট শিখছিলাম, একটা হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ আর আরেকটা হচ্ছে নন এসেনশিয়াল, আরেকটা হচ্ছে অ্যাপোজিটিভস। ওকে, একটা হচ্ছে নন এসেনশিয়াল ওয়ার্ডস বা ক্লজ, আর একটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমি আরেকবার রিপিট করি জিনিসটা কি। ওকে, কারণ এখানে কিছু নতুন স্টুডেন্টস আছে, সো লেট মি জাস্ট রিপিট ইট ফর এভরিওয়ান। নন এসেনশিয়াল ক্লজ হচ্ছে একটা ক্লজ বা একটা পার্ট অফ সেন্টেন্স, a part of sentence that can be eliminated without hurting the ওকে। এটার মানে কি, লাইনটা আমি যে লিখছি যে লাইনটা, সেই লাইনটার আসলে মানেটা কি? মানেটা হচ্ছে আমার সেন্টেন্সের এমন কিছু এলিমেন্ট বা একটা পার্ট যেটা যদি আমি বাদ দিয়ে দিই, হ্যাঁ, এটা ধরো বাদ দিয়ে দিছি, এটা ফিজিক্যালি বাদ দিয়ে দিছি আমি, তাইলেও সেন্টেন্সের মিনিং এ কোনো চেঞ্জ আসবে না, সেন্টেন্সের গ্রামারে কোনো এফেক্ট পড়বে না। ওকে, সেটাই হচ্ছে ইন্টিগ্রিটি, যে আমার সেন্টেন্সের মিনিং এ কোনো চেঞ্জ আসবে না, মিনিং যেটা আছে আগের মতনই থাকবে, সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচারেও কোনো চেঞ্জ আসবে না, যেমন ছিল তেমনই থাকবে। ওকে, এইগুলাকে আমরা বলি নন এসেনশিয়াল ক্লজ বা নন এসেনশিয়াল এলিমেন্টস। ওকে, এটা একটা ক্লজ হতে পারে, এটা জাস্ট একটা ওয়ার্ড হতে পারে, এটা ফ্রেজেসও হতে পারে। ওয়ার্ডস মানে হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড, ওকে। ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যার একটা সাবজেক্ট আর ভার্ব আছে। ফ্রেজ মানে হচ্ছে আবার গ্রুপ অফ ওয়ার্ড কিন্তু ওর সাবজেক্ট আর ভার্ব নাই, ও জাস্ট এমনি গ্রুপ অফ ওয়ার্ড। ওকে, সো আমরা যদি একটা নন এসেনশিয়াল ক্লজ থাকে একটা সেন্টেন্সের মধ্যে,
সেই নন এসেনশিয়াল ক্লজটার দুই সাইডে দুইটা কমা থাকে। ওকে, নন এসেনশিয়াল ক্লজ ওর দুই সাইডে দুইটা কমা থাকে। এই রুলটা বুঝছো খুবই ইম্পর্টেন্ট অন্যান্য দিকের জন্য। তোমার খালি যে পাংচুয়েশন জন্য এটা কাজে লাগবে তা না, তোমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যাবা, বাট রিডিং ইন জেনারেল যখন করতে যাবা, হ্যাঁ, তখন দেখবা যে অনেক সেন্টেন্সে বা অনেক প্যাসেজে এরকম দুই কমার মাঝখানে অনেক লাইন আছে। হ্যাঁ, দুইটা কমার মাঝখানে বা দুইটা ড্যাশের মাঝখানে অনেক লাইন আছে। এগুলো ধরে নিবে এগুলো নন এসেনশিয়াল। হ্যাঁ, এগুলো যদি বাদও দিয়ে দাও সেন্টেন্সের কোনো সমস্যা হবে না, সেন্টেন্সের গ্রামার আগের মতনই থাকবে। যেরকম এক্সাম্পলটা যদি দেখো, জিল হু ইজ মাই সিস্টার শাট দ্য ডোর। এখন আমি যদি হু ইজ মাই সিস্টারটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো যে জিল শাট দ্য ডোর, সেন্টেন্সের মিনিং কি আগের মতনই আছে না? জিল দরজাটা বন্ধ করছে। এখন ও আমার বোন নাকি না সেটা ইজ আ সেকেন্ডারি পয়েন্ট। হ্যাঁ, এটা আমার জন্য অত ইম্পর্টেন্ট না। ইটস অ্যান এক্সট্রা বিট অফ ইনফরমেশন যেটা আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি। ওকে, সো জিল শাট দ্য ডোর এটা আমি একদম ফিজিক্যালি ক্রস আউট করে দিতে পারলাম। তারপরেটাও দেখো, দ্য থ্রি আইটেমস কমা আ বুক আ পেন অ্যান্ড পেপার কমা, তার মানে এই পার্টটুকু লিস্টের মধ্যে যে আইটেম গুলা, সেই আইটেম গুলা এগুলো যদি আমি বাদও দিয়ে দিই, তাহলে তো সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ হয় না। যেটা থ্রি আইটেমস ওয়ার অন দ্য টেবল, মানে আইটেম গুলো টেবিলের উপরে ছিল। এখন কোন কোন আইটেম টেবিলের উপরে ছিল সেটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন। এটা যদি নাও থাকে, কোন কোন আইটেম আছে এটা যদি আমি নাও জানি, সেন্টেন্সের একদম কোর মিনিংটা কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? সো এখানে একটু খেয়াল রাখবো তোমরা যখন পাংচুয়েশনের কোয়েশ্চেন করতেছো, মাথায় রাখবা তুমি যদি নন এসেনশিয়াল ক্লজ কে আলাদা করতে, হ্যাঁ, নন এসেনশিয়াল ক্লজ কে আলাদা করো বা সেট অফ করতে তুমি যদি কমা ইউজ করো, তাহলে দুই সাইডে কমা ইউজ করতে হবে। ওকে, নন এসেনশিয়াল ক্লজ কে অন্য দুইটা পাংচুয়েশন দিয়েও সেট অফ করা যায়, ড্যাশ দিয়েও করা যায়, আবার ব্র্যাকেট দিয়েও করা যায়। ওকে, তো তুমি মিক্স এন্ড ম্যাচ করতে পারবা না। ওকে, দেয়ার ক্যান বি নো মিক্স এন্ড ম্যাচ, নো মিক্স এন্ড ম্যাচ। তুমি যদি কমা ইউজ করো, কমা ইউজ করতে হবে দুই সাইডে। তুমি যদি ড্যাশ ইউজ করো, দুই সাইডে ড্যাশ ইউজই করতে হবে। আর তুমি যদি হচ্ছে ব্র্যাকেট ইউজ করো, তাহলে দুই সাইডে ব্র্যাকেট ইউজ করতে হবে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো? অলরাইট, আই এম অ্যাজিউমিং সবাই বুঝতে পারছো। তো দ্যাট ইজ দ্য রুল নাম্বার 3। ওকে, রুল নাম্বার 3 হচ্ছে নন এসেনশিয়াল ক্লজকে আলাদা করতে আমরা কমা ইউজ করতে পারি, আমরা ড্যাশও ইউজ করতে পারি, আমরা ব্র্যাকেটও ইউজ করতে পারি। যেটা ইউজ করব কনসিস্টেন্ট থাকতে হবে। আমি যদি কমা দিয়ে শুরু করি, কমা দিয়ে শেষ করতে হবে। ব্র্যাকেট দিয়ে শুরু করলে ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। ড্যাশ দিয়ে শুরু করলে ড্যাশ দিয়ে শেষ করতে হবে। ওকে, এই রুল নাম্বার 3, এটা আমাদের দরকার নাই। রুল নাম্বার 4 এ চলে যাই। ওকে, রুল নাম্বার 4টা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট রুল, সো এটাও একটু মাথায় রাখবা। দি মোস্ট ইম্পর্টেন্ট রুল, রুলটা হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুইটা কমপ্লিট সেন্টেন্স কে আলাদা করতে, দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা কোনোদিনও কমা বসাতে পারবো না। ওকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওদের মাঝখানে কমা জীবনও বসবে না। ওকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কমা তুমি জীবনও বসাতে পারবা না। যদি বসাও, ওইটাকে আমরা বলি একটা কমা স্প্লাইস এরর। ওকে, কমা স্প্লাইস এরর বা রান অন এরর, রান অন এরর। তুমি চাইলে নামগুলো লিখে রাখতে পারো যে আমরা যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর কমপ্লিট সেন্টেন্স সেম জিনিস, ওদের মাঝখানে আমি যদি কমা বসাই, খালি কমা আর কিছু বসাইলাম না, খালি কমা বসাই, তাইলে আমার সেন্টেন্সটা ইজ ইনকারেক্ট এন্ড এটাতে আমরা কমা স্প্লাইস এরর বা রান অন এরর পাবো। ওকে, এখন তোমার কোয়েশ্চেন আসতে পারে, যাচ্ছে ঠিক আছে আমার কমার বদলে আমার কি বসাইতে হবে, কি বসে আমি আসলে কানেক্ট করবো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে? তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে ইদার ফুল স্টপ বসাবা বা ফুল স্টপের ইকুইভ্যালেন্ট বসাবা। হ্যাঁ, ফুল স্টপ, সেমিকোলন, তারপর কোয়েশ্চেন মার্ক এটসেট্রা এটসেট্রা, ওগুলো তুমি ইউজ করতে পারো, কারণ দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমরা ইউজুয়ালি ফুল স্টপই বসাই। বাট তুমি ধরো কমাই বসাইতে চাও, কোনো না কোনো ভাবে তুমি কমা বসাইতে চাও, তাইলে তোমার যেটা করতে হবে, কমার সাথে ফ্যান বয়েজ যে কনজাংশন গুলো আছে সেই কনজাংশন গুলো বসাইতে হবে। ওকে, ফ্যান বয়েজে যে কনজাংশন গুলো আছে সেই কনজাংশন গুলো বসাইতে হবে। ফ্যান বয়েজের কনজাংশন গুলো কি কি? ফর, and, nor, but, or, yet, so। বুঝতে পারছো? তো আমার ফ্যান বয়েজ এর কনজাংশন গুলো কি কি? ফর, and, nor, but, or, yet, so। ওকে, সো মাথায় রাখবা এই কমা প্লাস ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু একটা ফুল স্টপ। ওকে, ইজ ইকুয়াল টু কেন দিলাম আমি? কারণ আমি যদি কমা প্লাস ফ্যান বয়েজ কে পুরাটা বাদ দেই, হ্যাঁ, পুরাটা যদি আমি উঠাই, আমি যদি একটা ফুল স্টপ বসাই,
আমার সেন্টেন্স কারেক্ট থাকবে। যেরকম এখানে দেখো, এই কারেক্ট সেন্টেন্সটা দেখো, যে ডরোথি ফেইলড হার টেস্ট বাট ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। দুইটা কমপ্লিট সেন্টেন্স আছে, ডরোথি ফেইলড হার টেস্ট আর ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, দুইটাই কমপ্লিট সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটার মাঝখানে আমরা একটা কমা প্লাস বাট বসাইছি। আমি যদি কমা প্লাস বাটকে সরাই, হ্যাঁ সরাই, আমি যদি একটা ফুল স্টপ বসাই, দেখো সেন্টেন্সটা আগের মতনই আছে, কারেক্ট আছে। ওকে, সো কমা প্লাস ফ্যান বয়স ইজ বেসিক্যালি একটা ফুল স্টপের ইকুইভ্যালেন্ট। তুমি যদি কখনো কনফিউজ থাকো যে এখানে কি কমা প্লাস ফ্যান বয়স বসবে নাকি না, বা তুমি কি কনফিউজ এই রুলটা নিয়ে, তাইলে অলওয়েজ কমা প্লাস ফ্যান বয়স পুরাটাকে তুমি একটা ফুল স্টপ দিয়ে রিপ্লেস করে দেখবা, দেখো যে সেন্টেন্সের মিনিং আগের মতনই আছে, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয় নাই, তাইলে ওকে কমা প্লাস ফ্যান বয়স বসবে। বাট যদি দেখো যে না, আমার সেন্টেন্সের মিনিং উল্টাপাল্টা লাগতেছে বা দেখতে ভালো লাগতেছে না, তাইলে ওখানে বসবে না। বুঝে গেছে? দ্যাট ইজ দ্য রুল নাম্বার 4, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল। এইটা দিয়ে তুমি হচ্ছে অপশন চয়েস টেস্ট করবা যে ঠিক আছে নাকি না। ওকে, এটা হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 5 হচ্ছে ডু নট ইউজ আ কমা বিটুইন অ্যান অ্যাডজেক্টিভ এন্ড আ নাউন। সো অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে একটা ওয়ার্ড যে যে আসলে নাউনকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দেয়। বুঝছো? ধরো আমি যখন বলি আ প্রিটি পেন, আমি যখন বলি আ প্রিটি পেন, এখানে এই প্রিটির কাজটা কি? পেনকে ডিফাইন করা, যে পেনটা দেখতে কিরকম, বা পেনটাকে নিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। সো আমার প্রিটি পেন, প্রিটি পেনের মধ্যে প্রিটি হচ্ছে বেসিকলি দা অ্যাডজেক্টিভ। ওকে, সো অ্যাডজেক্টিভের মিনিংটা আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে। সো রুলটা হচ্ছে, কমার জন্য রুলটা হচ্ছে ডু নট ইউজ আ কমা বিটুইন অ্যান অ্যাডজেক্টিভ এন্ড আ নাউন। ওকে, সো তুমি যে অ্যাডজেক্টিভটা আনতেছো, ধরো আ প্রিটি পেন, এখানে পেনের সাথে করেসপন্ডিং অ্যাডজেক্টিভ কোনটা? প্রিটি, তাই না? এন্ড ভাইস ভার্সা, প্রিটির সাথে করেসপন্ডিং নাউনটা হচ্ছে পেন। ওদের মাঝখানে কিন্তু আমি জীবনে কমা বসাবো না, বুঝতে পারছো? তো যেই অ্যাডজেক্টিভটা যেই নাউনের সাথে কানেক্টেড, ওদের মাঝখানে জীবনেও তুমি কমা বসাবা না, বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য রুল। সেখানে এক্সাম্পল দেওয়া আছে যে আই এনজয় রিডিং দ্য বুকস অফ অ্যাক্লেইমড রাইটার ম্যালকম গ্ল্যাডওয়েল। এখানে অ্যাক্লেইমড রাইটার দিয়ে ম্যালকম গ্ল্যাডওয়েলকেই বোঝানো হচ্ছে, রাইট? সো আমি এখানে কমা কেন বসাবো মাঝখানে? আমার অ্যাক্লেইমড রাইটার ইজ দ্য অ্যাডজেক্টিভ and Malcolm Gladwell is the noun. So ওদের মাঝখানে we will not put any comma. এখানে আসলে আমি একদম শুরুতে যে তোমাদেরকে একটা রুল বলছিলাম, রুল না, তোমাদেরকে একটা থিওরি বলে একটা টিপস, শর্টকাট বলছিলাম, যে তুমি পাংচুয়েশন বসাবা কি বসাবা না, সেইটা অলওয়েজ ডিপেন্ড করে তুমি ছোটবেলা থেকে যেটা শিখে আসছো সেটার উপরে, যে আমার এখানে কি আদৌ থামতে হবে নাকি না, বুঝতে পারছো? ইফ ইউ হ্যাভ টু স্টপ, যে তুমি যদি মনে করো যে আচ্ছা এখানে আমার একটা গ্যাপ দরকার আছে, আই হ্যাভ টু স্টপ হিয়ার, তাইলে ডু নট হ্যাভ, মানে ওখানে তুমি পাংচুয়েশন বসাবা। বাট তোমার যদি মনে হয় না আমি এখানে থামবো না, এখানে থামার কোনো প্রয়োজন নাই, তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু পুট এনি পাংচুয়েশন হিয়ার, রাইট? যেরকম এখানে দেখো এই কোয়েশ্চেনটা, এই এক্সাম্পলটাতে আই এনজয় রিডিং দ্য বুকস অফ অ্যাক্লেইমড রাইটার ম্যালকম গ্ল্যাডওয়েল, আমার এখানে পাংচুয়েশনের দরকার নেই, আমার এখানে অ্যাক্লেইমড রাইটার পর থামার কোনো প্রয়োজনই নাই। ডু আই নিড টু স্টপ টু রিড দ্য এন্টায়ার থিং? নট রিয়েলি, রাইট? সো আমরা এখানে কমা বসাবো না এমনিতে। ওকে, সো এই রুলটা তো তুমি মাথায় রাখবাই, বাট এই বেসিক রুলটাও যাতে মাথায় থাকে। রুল নাম্বার 6 হচ্ছে, এটা খুবই সিম্পল রুল, এটা জাস্ট পড়লেই বুঝতে পারবা। ইউজ আ কমা টু সেপারেট কন্ট্রাস্টিং পার্টস অফ আ সেন্টেন্স। বেসিক্যালি তোমার একটা সেন্টেন্সের যে পার্ট গুলো আছে, হ্যাঁ, কন্ট্রাস্টিং পার্ট মানে হচ্ছে একটা পার্টে আমি অমুক বলছি, অন্য পার্টে আমি তমুক বলছি, দুইটা উল্টা কথা বলছি। সো দুইটা উল্টা কথাকে আলাদা করতে আমরা কমা ইউজ করতে পারি। এই রুলটা আবার তুমি হচ্ছে একটা ইয়ে করতে পারবা, লাইক তোমরা এই রুলটাকে, আমরা রুল নাম্বার 2 পড়ে আসছি না একটু আগে, যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে কমা বসে, ওই সেম রুলের মধ্যে ফেলতে পারবা। দ্যাট ইজ মাই মানি, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কমপ্লিট সেন্টেন্স, নট ইয়ার্স, দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মাঝখানে কমা বসতেছে। ওকে, রুল নাম্বার 7, এই রুলগুলো আর ভেরি ভেরি নিশ রুল, এগুলো আসলে জানা অত ইম্পর্টেন্ট না। এটা স্পেশালি, এটা তোমার মানে পড়তে গেলে তোমার কনফিউজিং লাগবে আরো বেশি। সো আমি জাস্ট একবার বলে দেই তাও, বাট ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি মেমোরাইজ দিস, দিস ইজ আ ভেরি, তুমি নিজে নিজে বুঝতে হবে আর কি এটা একটু। ওকে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রুল নাম্বার 7 আমাকে বলছে ইউজ আ কমা বিফোর এন্ড আফটার সার্টেন ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস। এর মানে হচ্ছে কিছু টার্ম আছে, হ্যাঁ, কিছু টার্ম বা কিছু ওয়ার্ডস আছে, যেরকম নেমলি, দ্যাট ইজ, আইই, ইজি, এন্ড ফর এক্সাম্পল। আইই মানে হচ্ছে দ্যাট ইজ, বুঝছো? আইই হচ্ছে বেসিক্যালি দ্যাট ইজ এর শর্ট ফর্ম, আর ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল। ওকে, ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল এর শর্ট ফর্ম। সো নেমলি, দ্যাট ইজ, আইই, ইজি, এন্ড ফর ইনস্ট্যান্স। হ্যাঁ, এই
টার্ম গুলা বা এই ওয়ার্ড গুলার পরে যদি একটা সিরিজ অফ আইটেম আসে, এগুলোর পরে যদি একটা সিরিজ অফ আইটেম আসে, তাইলে ওদের হচ্ছে কমা আগে পরে বসবে। বুঝতে পারছো? আমি রিপিট করি, ধরো নেমলি একটা ওয়ার্ড, নেমলির পরে আমি একটা লিস্ট আনতে চাচ্ছি, লিস্ট আনতে চাচ্ছি। যদি লিস্ট আনি তাইলে ওর আগে পরে একটা কমা বসাইতে হবে। সিমিলারলি দ্যাট ইজ ও সেম রুল। আমি যদি ওর পরে একটা লিস্ট আনতে চাই তাহলে আগে পরে কমা বসাইতে হবে। এক্সাম্পলটাতে দেখো, ইউ মে বি রিকোয়ার্ড টু ব্রিং মেনি আইটেমস, ইজি ফর এক্সাম্পল স্লিপিং ব্যাগ, প্যান্টস অ্যান্ড ওয়ার্ম ক্লোদিং। সো এটা একটা লিস্ট। সো আমার ইজির পরে একটা লিস্ট আসছে, সো ইজির আগে পরে আমার কমা বসাইতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য রুল ফর কমা। সবাই কি বুঝতে পারছো 7টা রুলই? কারো কোনো কোয়েশ্চেন আছে অন এনিথিং? এনিওয়ান? অলরাইট, আই অ্যাজিউম কারো কোনো কোয়েশ্চেন নাই। তাই আমরা পরের গুলোতে চলে যাবো। ওকে, আমরা কোলনে চলে যাচ্ছি। কোলন হচ্ছে বেসিকলি দ্য সাইন লুকস লাইক দিস, দুইটা ডট। ওকে, আমরা জানি কোলন দেখতে কেমন, এটা তাও তো টাইম দেওয়ার কিছু নাই। কোলনের রুল গুলা খুবই সিম্পল, বুঝছো? কোলনের রুল গুলা খুবই খুবই সিম্পল। তুমি জাস্ট এই রুল গুলা মাথায় রাখলেই হবে। হ্যাঁ, 2-3টা রুল আছে, মাথায় রাখবো ভালো মতো, কোলনের জীবনে ভুল হবে না। ইউজ আ কোলন টু ইন্ট্রোডিউস আ সিরিজ অফ আইটেমস। ওকে, ডু নট ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট আইটেম আফটার দ্য কোলন। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা কোলন ইউজুয়ালি একটা লিস্ট অফ আইটেম, হ্যাঁ একটা লিস্ট অফ আইটেম আছে, সেটাকে ইন্ট্রোডিউস করতে ইউজ করি। বুঝতে পারছো? একটা লিস্ট অফ আইটেম আছে, সেই লিস্ট অফ আইটেমটাকে ইন্ট্রোডিউস করতে ইউজ করি। এন্ড কোলনের ঠিক পরপর যে আইটেমটা আসবে, কোলন, এই যে এখানে এই এক্সাম্পলটাতে আমি তো ক্যাপস লক দিয়ে টাইপ করছিলাম, তো সবগুলাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটা যদি আমি একটা নর্মাল রিটেন সেন্টেন্স লিখতাম, তাইলে কোলনের পরে বাটার আসছে, বাটারটা, বাটারের বি ফুল হাত বা বড় হাতের হবে না। ওকে, বাটারের বিটা উইল বি স্মল লেটার। বুঝতে পারছো? মাথা রাখবা, কোলন কিন্তু ফুল স্টপ না, যে ফুল স্টপের পরে আমরা লাইক ক্যাপিটাল লেটার ইউজ করি, ওইরকম না। ওকে, তুমি হচ্ছে কোলনের পর পর যে তুমি লিস্টটা আসতেছে, তোমার একটা আইটেম গুলো আসবে, আইটেম গুলা স্মল ছোট হাতের লেটার দিয়ে শুরু হবে। ওকে, আনলেস দে আর প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো একজনের নাম যদি না থাকে আর কি। ধরো নাম দিয়ে যদি তুমি লিস্ট বানাও, তাইলে ক্যাপিটাল লেটার দিতেই হবে। দ্যাট ইজ দ্য বেসিক রুল। রুল নাম্বার 2টা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল, একটু ভালো করে খেয়াল করবা। কোলনস মাস্ট কাম আফটার আ কমপ্লিট সেন্টেন্স। মানে হচ্ছে তুমি কোলন চাইলেই বসাইতে পারবা না, বুঝছো? কোলন ধরো তোমার মন চাইছে তুমি বসাই দিলা, ইটস নট লাইক দ্যাট। কোলন ইজ মোর লাইক তুমি যদি একটা কমপ্লিট সেন্টেন্স থাকে, ধরো একটা কমপ্লিট সেন্টেন্স অলরেডি আছে, সেই কমপ্লিট সেন্টেন্সের পরেই কোলন আনতে পারবা। সো তুমি যদি কখনো লাইক ইন দা এসএটি এক্সাম লাইক ইউ আর কনফিউজ যে কোলন বসাবো কি বসাবো না, অলওয়েজ মেক শিওর যে কোলনের ইমিডিয়েটলি আগের যে সেন্টেন্সটা আছে, ধরো কোলন বসছে এখানে, এই কোলনের ইমিডিয়েটলি আগে যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটা কি কমপ্লিট সেন্টেন্স নাকি না। যদি দেখো যে কমপ্লিট, তাইলে কোলন বসবে। আর যদি দেখো যে না কমপ্লিট না, তাহলে ওখানে কোলন বসবে না। যেরকম এই এক্সাম্পলটা একটু পড়ি আমরা, মেনি আপস্টার্ট টেক কোম্পানিজ ফেল ফর দ্য সেম রিজন। কমপ্লিট সেন্টেন্স, একদম প্রপার মিনিং এক্সপ্রেস করতেছে, তাই না? যে সব অনেক আপস্টার্ট টেক কোম্পানি সেম রিজনে মানে ফেল হয়। ফাইন, ঠিক আছে। এন্ড তারপর কোলনের পরে আমার এক্সপ্লেনেশনটা আসছে। সো কোলন আসলে 2টা রিজনে ইউজ করা হয়, একটা হচ্ছে তুমি লিস্ট ইন্ট্রোডিউস করতে পারো, আর আরেকটা হচ্ছে এক্সপ্লেনেশন ইন্ট্রোডিউস করতে পারো। দ্যাট ইজ দ্য রুল নাম্বার 3। ওকে, যে কোলনস আর অলসো ইউজ টু এক্সপ্লেইন, ইলাস্ট্রেট অর এক্সপ্যান্ড অন দ্য ফার্স্ট সেন্টেন্স। সো কোলনের আগে যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সকে নিয়ে তুমি যদি এক্সপ্যান্ড করতে চাও বা আর একটু ইলাবোরেট করতে চাও, তাইলেও ইউ ক্যান ইউজ একটা কোলন। ওকে, সিম্পল জিনিস, অত কঠিন কিছু না। রুল নাম্বার 3টা দেখো, হি গট হোয়াট হি ওয়ার্কড ফর, হি রিয়েলি আর্ন দ্যাট প্রমোশন। মানে ও যেটার জন্য কাজ করতেছিল অনেকদিন ধরে, সেটাও পাইছে, ইট ইজ দ্য প্রমোশন। আমরা ইলাবোরেট করলাম আগের সেন্টেন্সের উপর। সো এই হচ্ছে কোলনের রুল। জাস্ট একটা রুল মাথায় রাখবো, একটা রুল মাথায় রাখবো খুবই ভালো করে, সেটা হচ্ছে কোলন সবসময় একটা কমপ্লিট সেন্টেন্সের পরে আসবে। সো whenever you're confused কোলন নিয়ে, টেস্ট যে কোলনের আগের সেন্টেন্সটা কি কমপ্লিট নাকি না, কোলনের ইমিডিয়েটলি আগের পার্টটা কি কমপ্লিট নাকি না। যদি দেখো যে কমপ্লিট, তাহলে বসবে, যদি দেখো যে না কমপ্লিট না, তাহলে বসবে না। এরপর আসি আমরা হচ্ছে সেমিকোলনস। ওকে, সেমিকোলনস হচ্ছে আর একটা খুবই সিম্পল জিনিস, একটা রুল মুখ মাথায় রাখলেই তুমি সেমিকোলন খুব ইজিলি পারবা। সেমিকোলন বেসিক্যালি লুকস লাইক দিস, একটা ডট আর একটা কমা। তো সেমিকোলনের ফার্স্ট রুল হচ্ছে যে সেমিকোলন ক্যান রিপ্লেস আ পিরিয়ড। পিরিয়ড মানে আমরা বলি লাইক আমরা ছোটবেলা থেকে ব্রিটিশ ইংলিশ পড়ে আসছি, ব্রিটিশ ইংলিশে ফুল স্টপ বলি আমরা, তাই না? ফুল স্টপ, এই যে যেটা এটাকে ফুল স্টপ বলি, বাট আমেরিকান ইংলিশে দিস ইজ নোন অ্যাজ পিরিয়ড। ওকে,
This is basically the same thing as full stop. মাথায় রাখবা, হ্যাঁ, full stop আর period same thing. So semicolon can actually replace একটা full stop. So একটা এই জাস্ট এই লাইনটাই মাথায় রাখো যে দুনিয়ার যেখানে তুমি ফুল স্টপ বসাতে পারবা সেখানে তুমি সেমিকোলনও বসাতে পারবা, বুঝছো? দুনিয়ার যেখানে তুমি ফুল স্টপ বসাতে পারবা সেখানে তুমি সেমিকোলনও বসাতে পারবা। ওকে, দে ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি। ওকে, একটাই সমস্যা যে ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার হয়, সেমিকোলনের পরে ক্যাপিটাল লেটার হয় না। ওকে, ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার হবে, সেমিকোলনের পরে ক্যাপিটাল লেটার হবে না। ওকে, স্মল ছোট হাতের দেখায় যেমন হবে হবে। ওকে, এনিওয়েজ আমরা এক্সাম্পলটা দেখি। We have paid our dues. We expect all the privileges listed in the contract. দেখো আমরা সেমিকোলন একদম ফুল স্টপের জায়গাতে ইউজ করছি না। ফুল স্টপ কোথায় ইউজ করি? দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে, দুইটা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে আমরা ফুল স্টপ ইউজ করি। ওকে, কমপ্লিট সেন্টেন্স। এখানেও দেখো সেমিকোলনটা কিন্তু এইভাবে ইউজ করা হয়েছে। যে we have paid our dues, একটা কমপ্লিট সেন্টেন্স, we expect all the privileges listed in the contract, আরেকটা কমপ্লিট সেন্টেন্স। তো দুইটা কমপ্লিট সেন্টেন্স, ওদের মাঝখানে আমরা সেমিকোলন ইউজ করতেছি। এই রুলটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? All right. So rule number 2. Rule number 2 টা is again important and somewhat different. So একটু খেয়াল করে দেখবা। Use of semicolon before such words and terms as namely, however, therefore, that is, i.e., for example, e.g., for instance, and etc. when they introduce a complete sentence. এই সেম জিনিসগুলো, এই সেম এলিমেন্ট গুলো আমরা একটু আগে দেখে আসছি না? কমার কেসে আগে পরে কমা ইউজ করতে হবে, এই যে এখানে দেখে আসছি। তো খেয়াল করো, এখানে খুব ভালো করে খেয়াল করো। ওকে, এই ওয়ার্ড গুলার পর যদি কোনো লিস্ট আসে, এই ওয়ার্ড গুলার পরে যদি কোনো লিস্ট আসে, তাইলে ওদের আগে পরে কমা বসাবো। নেমলি, দ্যাট ইজ, আই.ই., ইজি, ফর ইনস্ট্যান্স, এই ওয়ার্ড গুলোর পরে যদি লিস্ট আসে তাইলে আমরা ওদের আগে পরে কমা বসাবো। কিন্তু এই সেম ওয়ার্ড গুলার পরে যদি একটা কমপ্লিট সেন্টেন্স আসে, কমপ্লিট সেন্টেন্স আসে, তাইলে সেমিকোলন বসাইতে হবে ওদের আগে। সেমিকোলন বসাইতে হবে কোথায়? ওদের আগে, নেমলি এর আগে সেমিকোলন বসাইতে হবে। কারণ তুমি যখন এটার পরে একটা কমপ্লিট সেন্টেন্স নিয়ে আসতেছো, দেখো আমরা এক্সাম্পলটা পড়ে তাইলে বুঝতে পারবা। ব্রিং এনি টু আইটেমস, হাউএভার স্লিপিং ব্যাগস এন্ড টেন্টস আর ইন শর্ট সাপ্লাই। এখানে আসলে হাউএভারটা দিয়ে আমি অ্যাড করে কি হয়েছে, হাউএভারটা থেকে শর্ট সাপ্লাই পর্যন্ত এটা পুরোটাই নিজে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে, বুঝতে পারছো? এন্ড ব্রিং এনি টু আইটেমস, এটা আলাদা আরেকটা কমপ্লিট সেন্টেন্স হয়েছে। সো আমরা আসলে এটাকে মাঝামাঝিতে রাখতেছি না, এটাকে আমরা একবারে হাউএভারটাকে স্লিপিং ব্যাগস এর সাথে ইনক্লুড করে একটা কমপ্লিট সেন্টেন্স বানাই ফেলতেছি। তো যেহেতু আমার দুইটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে, তাইলে ওদের মাঝখানে আমরা সেমিকোলন বসাবো। ওকে, বা ফুল স্টপ বসাবো, যেটাই বসাবো। বুঝা গেছে এই রুলটা? আরেকবার রিপিট করে, এখানে যে ওয়ার্ডস গুলোর কথা বলা আছে, নেমলি, হাউএভার, দেয়ারফর, দ্যাট ইজ, এটসেট্রা এটসেট্রা, এরপরে যদি একটা কমপ্লিট সেন্টেন্স আসে তাহলে ওর ইমিডিয়েটলি আগে একটা সেমিকোলন বসবে। বুঝতে পারছো? ওর ইমিডিয়েটলি আগে একটা সেমিকোলন বসবে। এক্সাম্পলটা সবাই একবার পড়ো। ওকে, এক্সাম্পলটা ভালো করে পড়ে বুঝার চেষ্টা করো যে রুলটা কি আদৌ বুঝছো না কিনা। এই রুলটা বেশ ইম্পর্টেন্ট, সো একটু মনোযোগ দিয়ে একবার পড়ে নাও, তারপর আমরা পরের রুলগুলো যাবো। ভাই এইখানে হাউএভার এর পরে কমাটা কেন হয়েছে আবার একটু যদি বলতেন। হুম। হাউএভার এর পরে কমাটা হয়েছে কারণ, আবার খেয়াল করো, এইখান থেকে এই পার্ট পর্যন্ত এটা তো একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? কমপ্লিট সেন্টেন্স, রাইট? কমপ্লিট সেন্টেন্স। কিন্তু এই কমপ্লিট সেন্টেন্সের মধ্যে হাউএভারের মাঝখানে যদি আমি কমা না দিই, তাইলে তোমার কিন্তু পড়তে গেলে দেখবা যে এখানে তোমার একটা গ্যাপ লাগবে। বুঝতে পারছো? এটা একটা। আর আরেকটা হচ্ছে, ইন দিস সেন্টেন্স, এই হাউএভার থেকে সাপ্লাই পর্যন্ত, হাউএভার ইজ কনসিডার্ড একটা ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারছো? একটা ক্লজে যে খালি গ্রুপ অফ ওয়ার্ডস বা লাইক অনেক কিছু থাকবে এমনও না। ওকে, বা এটা একটা পার্ট অফ সেন্টেন্স যেটা নিজে নিজে কোনো মিনিং নাই। ওকে, ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ফ্রেজ, যেটাই তুমি বলো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, এটা হচ্ছে একটা এলিমেন্ট অফ দ্য সেন্টেন্স যার একা একা কোনো মিনিং নাই। তো যার একা একা কোনো মিনিং নাই তাকে আমার আলাদা রাখতে হবে না? তাকে আমার আলাদা রাখতে হবে।
সো আমরা ওই জন্য মাঝখানে কমা বসাচ্ছি, একটা কমপ্লিট পার্ট আর একটা ইনকমপ্লিট পার্ট, ওদের মাঝখানে আমরা কমা বসাচ্ছি। তো এখান থেকে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করতে পারবা, প্রতিটা রুল আসলে একটার উপর আরেকটা বিল্ড আপ হয়, বুঝতে পারছো? তুমি জাস্ট একটা রুল যে আরেকটা থেকে একদম আলাদা কানেকশন লেস এরকম না, কিন্তু এভরি রুল ইজ কানেক্টেড টু ইচ আদার। তুমি একটা রুলের মাঝখানে অন্য আরেকটা কনসেপ্টের রুল ইনক্লুড করে নিয়ে আসতে পারতেছো। বুঝতে পারছো কেন হাউএভার এর পরে কমা বসাচ্ছি আমরা? এন্ড জি ইন ভাই। জেনারেল মাথায় রাখবো যে ট্রানজিশন ওয়ার্ডস এর পর কমা বসাইতে হয়, এই রুলটা মাথায় রাখবা। ট্রানজিশন ওয়ার্ড বা এখানে যে ওয়ার্ড গুলো মেনশন করা আছে ওদের পরে কমা হয়, লাইক মোটামুটি সবসময় কমা হয়। ওকে, ওদের আগে কমা হবে নাকি সেমিকোলন হবে সেটা ডিপেন্ড করে ওদের পরে কি লিস্ট আসতেছে নাকি কমপ্লিট সেন্টেন্স আসতেছে সেটার উপরে। সবাই কি বুঝতে পারছো আমার কথা এতটুকু পর্যন্ত? এভরিওয়ান? ভাইয়া ব্রিং এনি টু আইটেমস এটা কি কমপ্লিট সেন্টেন্স? বুঝি নাই। ব্রিং এনি টু আইটেমস এই পর্যন্ত এটা কি ইয়া, কমপ্লিট সেন্টেন্স? হ্যাঁ দেখো আমি তোমাকে ধরো বললাম যে তোমার কালকে এক্সাম, ব্রিং ব্রিং দ্য টু আইটেমস। তো এখন তোমাকে বলছি আমি, রাইট? এখন ইউ নো হোয়াট টু আইটেমস, তাই না? এটাকে মিনিংটা এক্সপ্রেস করতে পারছে না যে তোমাকে আমি দুইটা আইটেম আনতে বলছি? হুম। মিনিংটা তো এক্সপ্রেস হয়েছে, রাইট? এখন কোন কোন আইটেম আনতে বলছি সেটা একটা পরের কনভারসেশন, সো দ্যাট ইজ দ্য নেক্সট লাইন, বাট আই হ্যাভ জাস্ট টোল্ড ইউ টু ব্রিং এনি টু আইটেমস। আমার মিনিংটা তো এক্সপ্রেস হয়েছে, রাইট? এখন আমি যদি তোমাকে বলতাম ব্রিং এনি টু, খালি এতটুকু পর্যন্ত বলতাম, তাইলে মিনিংটা এক্সপ্রেস হইতো না। আমি যেহেতু আইটেমটা ইনক্লুড করে দিয়েছি যে ব্রিং এনি টু আইটেমস, তখন দ্য মিনিং হ্যাজ এক্সপ্রেসড, মিনিংটা এক্সপ্রেসড হয়েছে। কিন্তু তোমার মিনিংটা আসলে যে তুমি ইফ ইউ ওয়ান্ট টু গো ইনটু ডিটেইল, তাহলে তোমার হয়তো নেক্সট লাইনে যাওয়া লাগবে। বুঝা গেছে? হ্যাঁ। শিওর বুঝতে পারছো নাকি কনফিউজ এখনো? না ঠিক আছে। অলরাইট, গ্রেট। তারপর রুল নাম্বার 3। রুল নাম্বার 3টা হচ্ছে it can be used to separate list items that already contain comma. This is something different, হ্যাঁ এখানে একটু মনোযোগ দিও সবাই। এই রুলটার মানে হচ্ছে যে কিছু লিস্টে, বুঝছো, কিছু লিস্টে আমরা তো ইউজুয়ালি জানি যে লিস্টের আইটেম গুলাকে আলাদা করতে কমা ইউজ করতে হয়, একটু আগে আমরা দেখে আসছি। বাট সামটাইমস যেটা হয় যে কিছু লিস্টের মধ্যে আইটেম গুলোতে অলরেডি কমা থাকে, বুঝছো, অলরেডি কমা থাকে। তো অলরেডি যদি কমা থাকে তাহলে যদি আমি ওদের বাইরে আবার কমা ইউজ করি, ডাবল কমা হয়ে যেতেছে, অনেক বেশি কমা হয়ে যাচ্ছে সেন্টেন্সের মধ্যে, বুঝছো? আমরা ওইটা চাচ্ছি না। আমরা কি চাই? আমরা চাই আইটেম গুলাকে আলাদা করবো আমি। ওকে, সো যদি একটা লিস্টের মধ্যে আইটেম গুলাতে অলরেডি কমা থাকে, তখন ওই লিস্টের আইটেম গুলাকে আলাদা করতে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। যেরকম এখানে দেখো, while the United Nations is headquartered in New York City, it also has central offices in Nairobi, Kenya. হ্যাঁ, এখানে যদি আমি কমা দিতাম, এখানে কমা দিতাম, তাইলে ইট উড লুক লাইক যে নাইরোবি, কেনিয়া, জেনিভা, সুইজারল্যান্ড, ভিয়েনা, অস্ট্রিয়া এগুলো সব আলাদা আলাদা আইটেম। এগুলো তো আলাদা না। নাইরোবি কেনিয়া একসাথে, নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী, জেনিভা সুইজারল্যান্ড একসাথে, ভিয়েনা অস্ট্রিয়া একসাথে। ওকে, সো নাইরোবি কেনিয়া, ওদের মাঝখানে একটা সেমিকোলন দিচ্ছি, পুরো আইটেম একটা, ওকে আলাদা করতেছি। জেনিভা সুইজারল্যান্ড পুরোটা একটা আইটেম, ওকে আলাদা করতে আমি সেমিকোলন ইউজ করতেছি। আর ভিয়েনা অস্ট্রিয়া পুরোটা আর একটা আইটেম। বুঝছো? এই রুলটা বোঝা গেছে সবার জন্য? আই অ্যাজিউম বোঝা গেছে। সো আমরা হচ্ছে এখন একদম শুরু থেকে একটা রিভিশন দিব। ওকে, সো সবাই রুল নাম্বার 1 থেকে একটু দেখবা, উইল টেক লাইক 3 or 4 minutes পুরোটা রিভাইজ দিতে, এন্ড দেন আমরা হচ্ছে এক্সারসাইজে চলে যাবো, এক্সারসাইজ কেমন সলভ করতে হয়। ফার্স্ট স্লাইড আই উইল গিভ ইউ লাইক 10-15 seconds আর কি। ওকে, অলরাইট। ভাইয়া টেলিগ্রাম চ্যানেলে যে রেকর্ডেড ক্লাসটা আছে পাঞ্চুয়েশনের উপর, মানে যে কয়টা আছে ওই সবগুলা মিলায় কি পড়ে নিলেই হবে না আবার? শিওর, লাইক সেম জিনিসই ওখানে পড়ানো হইতেছে, ওটা ওটা প্রবাবলি আরেক ব্যাচের জন্য।
আই এম নট শিওর, লাইক অনেক ক্লাস, আমি আসলে দেখি না কোন ক্লাসে কি আছে। কিছু বুঝতে না পারলে ডু মেক শিওর ইউ আস্ক। এখানে জিজ্ঞেস করতে পারো, অর লাইক চ্যাট বক্সে দিতে পারো, হুইচ এভার ইউ প্রেফার, বাট জিজ্ঞেস করো। অলরাইট, ঠিক আছে, সবাই আই থিঙ্ক বুঝতে পারছো। সো লেটস স্টার্ট উইথ সাম প্র্যাকটিস। ওকে, তোমরা প্র্যাকটিস করবা, লাইক তোমরা আগে এটা সলভ করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। ওকে, ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন। দেখো যে এখানে কি বসাইতে হবে, আদৌ পাংচুয়েশন বসানো লাগবে কি লাগবে না। হ্যালো ভাইয়া, আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। আমি আজকে নতুন আর কি ক্লাসে জয়েন হয়েছি। এটা জানতে চাচ্ছিলাম যে আজকে কত নম্বর ক্লাস চলতেছে এই ব্যাচের। আই থিঙ্ক 2 বা 3, রাইট? P10 এর যারা আছো, এটা কি আমাদের 2 নাম্বার না নাকি না তিন না না, নাম্বার ক্লাস? P10 এর অলরেডি 6টার মতো ক্লাস হয়ে যাওয়ার কথা সব মিলাই। P10 এর 6টা ক্লাস হইছে? 6টা আর 7টা, আই ডোন্ট রিমেম্বার। এক সেকেন্ড আমার শিডিউল দেখে আসতে হবে। আর এই ক্লাসগুলো কি আবার রেকর্ডেড পাওয়া যাবে ভাই? রেকর্ডেড ক্লাস, আমরা যে ক্লাসগুলো আগে করে আসছি সেগুলো আবার রিপিট হবে, বুঝছো? তুমি যখন আবার লাইক, তুমি তো ক্লাসে আসছো, সো 2 মাস পর যখন নতুন ব্যাচ আসবে, P11 আসবে, তখন আবার রিপিট হবে, বুঝছো? সো প্যারা নেই, তুমি এখন থেকে ক্লাসগুলো করতে থাকো। আগে যে টপিক গুলো সেগুলো আসলে অত নেসেসারি না, প্রতিটা ক্লাস ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইচ আদার। এই ক্লাসের টপিক গুলা আসলে অন্য ক্লাসের উপর অত বেশি ডিপেন্ডেন্ট না। সো এই ক্লাসের টপিক গুলো বুঝলা, পরের ক্লাসটাও বুঝতে পারবা, তারপর গুলো বুঝতে পারবা, এন্ড যেগুলো মিস করছো সেগুলো আবার আসবে, তুমি যখন শেষের দিকে থাকো তখন আবার আসবে, বুঝছো? সাইকেল। আর কোনো কোয়েশ্চেন? ভাইয়া এটার অ্যান্সার এ হওয়ার কথা। অলরাইট, বাকিরা সলভ করছো? ওকে, এটা এ লাইক বাকিরা সলভ করে ফেলা, আই এম গিভিং লাইক 1 or 2 more minutes, তারপর আমরা পরেরটাতে যাবো।
অলরাইট, আই থিঙ্ক অনেকেই সলভ করতে পারছো। পরেরটা করো। অলরাইট, ঠিক আছে। আই থিঙ্ক মোটামুটি সবারই দুইটাই সলভ করা শেষ। প্রথমটা আমি করি, হ্যাঁ প্রথমটা আমি তোমাদেরকে বলি এটার অ্যান্সার কি হবে। So while many video game creators strive to make their graphics ever more kind of lifelike, right? Ever more lifelike, others look to the past, developing titles with visuals inspired by 8-bit games of 1980s and 1990s. এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পড়তেছি যে while many video game creators strive to make their graphics ever more lifelike, তারপরে কি আমাদের একটা গ্যাপ দরকার আছে না? এখানে while আছে যেহেতু, একটা কন্ট্রাস্টিং পার্টের মাঝখানে আমাদের একটা কি দরকার হয়, একটা কমা বা একটা গ্যাপ দরকার হয়, রাইট? প্লাস আরো একটা জিনিস দেখো, এই while থেকে লাইফ পর্যন্ত হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর আদার্স থেকে 1990s পর্যন্ত পুরোটা পড়ে দেখো, ইটস আ কমপ্লিট সেন্টেন্স। আদার্স লুক টু দ্য পাস্ট, ডেভেলপিং টাইটেলস উইথ ভিজুয়ালস ইন্সপায়ার্ড বাই 8-bit গেমস, হ্যাঁ যে ওরা 8-bit গেমস বানাইতেছে এটসেট্রা এটসেট্রা। সো দ্যাট ইজ আ কমপ্লিট সেন্টেন্স, এন্ড লাইফ পর্যন্ত ইটস আ ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা ইনকমপ্লিট সেন্টেন্স। সো ইনকমপ্লিট সেন্টেন্স আর কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে আমার কি বসাইতে হয়, একটা কমা বসাইতে হয়। ওকে, উই ডোন্ট নিড আ বাট। তুমি যদি কমার সাথে বাট দাও তাহলে ইট বিকামস একটা ফুল স্টপ, বুঝতে পারছো? লাইফ লাইকের পর কি তুমি ফুল স্টপ দিবা? ফুল স্টপ তো দুইটা কমা মানে দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে বসে, আমি তো বসাতে পারবো না ফুল স্টপ, তাই না? সো অপশন ডি তো হয়ই না, অপশন বিও হয় না, কারণ লাইফ লাইকের পরে একটা পাংচুয়েশন বা একটা গ্যাপ দরকার আছে। তুমি যখন পুরো সেন্টেন্সটা একবারে পড়তে যাবা তখন দেখবা যে while many video game creators strive to make their graphics ever more lifelike, সো কিছু ভিডিও গেম ক্রিয়েটর লাইফ বানাইতে চায়, মানে অন্যরা আরেক রকম বানাইতে চায়। কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট হইলে আমার একটা পাংচুয়েশন বা একটা কমা বসাইতেই হবে। সো দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি অপশন সি। কারোটাই হয় নাই, বুঝছো? যারা এ দিছো তাদেরটা হয় নাই, যারা ডি দিছো তাদেরটাও হয় নাই। দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি অপশন সি। এ হবে না কেন? কারণ লাইফ লাইকের পরে তুমি জাস্ট ডিরেক্টলি বাট বসাই দিতেছো। আমার লাইফ লাইকের পরে একটা পাংচুয়েশন লাগবে, কারণ আমরা কমার রুল নাম্বার 6 এ কি দেখে আসছিলাম, এই যে টু সেপারেট কন্ট্রাস্টিং পার্টস। আমাদের যে কোয়েশ্চেনটা করতেছি আমরা, এখানে দেখো while many video game creators strive to make their graphics ever more lifelike, মানে জীবন্ত করতে চায় কিছু মানুষ, আবার কিছু মানুষ 1980s এর মতোই রাখতে চায়। সো কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট হইলে আমাদের মাঝখানে কি করতে হবে, কমা বসাইতে হবে। ওকে, বুঝতে পারছো এটার অ্যান্সার কেন অপশন সি? সবাই বুঝতে পারছো? এভরিওয়ান? ইয়েস। অলরাইট, তারপরেরটা এখানে আমাকে বলছে অলসো আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে পাংচুয়েশনের কোয়েশ্চেনের কেসে তোমার পুরো প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন নাই। ইউ জাস্ট নিড টু রিড, লাইক যেখানে আন্ডারলাইন করা আছে যে সেন্টেন্সটাতে ওই সেন্টেন্সটা পড়লেই হবে, পুরোটা পড়া লাগবে না। তুমি যদি একটু কমন সেন্স খাটাতে পারো তাইলে তুমি বুঝবা ওই লাইনে কি নিয়ে কথা বলা হচ্ছে। You don't really need to read the entire thing and waste some time. Okay, so আমার এখানে বলছে more advanced floats can measure a wider range of variables and monitor তারপরে লাস্টে বলছে and monitor seasonal zone। এই ড্যাশের মধ্যে আসলে ওয়ার্ড কি বসাচ্ছে ওরা? ভ্যারিয়েবলস ট্রাভেল টু গ্রেটার ডেপথস, তাই না? তার মানে তুমি এই টাইপের কোয়েশ্চেন, তোমার একটা কনফিউশন আসতে পারে যে আমি বুঝবো কেমনে এই কোয়েশ্চেন গুলা কি নিয়ে আসছে, কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হবে। যখন পাংচুয়েশনের কোয়েশ্চেন সলভ করবা, বুঝছো, তখন তুমি একটা কাজ করবা, অপশন চয়েসের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, যেরকম এখানে ভ্যারিয়েবল ট্রাভেল টু গ্রেটার ডেপথ, এই ওয়ার্ডস গুলো আছে, এই ওয়ার্ডস গুলো তুমি আন্ডারলাইনে জাস্ট বসায় দেখবা, বুঝছো? তুমি হয়তো বা ডিজিটাল এসিডিতে তো লিখে রাখতে পারবা না, মাথার মধ্যে তুমি বসায় একবারে পড়ে দেখবা যে more advanced floats can measure a wider range of variable, travel to greater depth and monitor seasonal zone। এখানে কি মনে হচ্ছে না তিনটা আইটেম আছে?
যে মোর অ্যাডভান্স ফ্লোট, যারা অ্যাডভান্স ফ্লোট ওরা আসলে কি করতে পারে, ক্যান মেজার আ ওয়াইডার রেঞ্জ অফ ভ্যারিয়েবল, ট্রাভেল টু আ গ্রেটার ডেপথ এন্ড মনিটর সিজনালাইজ জোন, তাই না? ওরা কি এখানে একটা লিস্ট আছে না, দেখো তো তুমি যখন সবকিছু যখন একসাথে করতেছো তখন কিন্তু ইউল সি যে দেয়ার ইজ একটা লিস্ট এখানে। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি একসাথে পড়বা সবকিছু অপশন চয়েস থেকে। তো ওয়ার্ড গুলা নিয়ে পাংচুয়েশন তোমার জানার দরকার নেই ইমিডিয়েটলি, তুমি জাস্ট ওয়ার্ডস গুলা নিয়ে পুরো সেন্টেন্সটা একবারে পড়বা, তাহলে তোমার একটা খুবই ক্লিয়ার পিকচার চলে আসবে যে সেন্টেন্সটা কিরকম। সেখানে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে আইটেম গুলা কি কি, মেজার আ ওয়াইডার রেঞ্জ অফ ভ্যারিয়েবল, এই অ্যাডভান্স ফ্লোট গুলা ওয়াইডার রেঞ্জ অফ ভ্যারিয়েবল মেজার করতে পারে একটা, ট্রাভেল টু গ্রেটার ডেপথ আরেকটা, মনিটর সিজনালাইজ জোন আরেকটা। সো এই তিনটা আইটেমের মাঝখানে আমার কমা বসাতে হবে, ভ্যারিয়েবলের পর একটা কমা বসবে, ট্রাভেল টু গ্রেটার ডেপথের পর আরেকটা কমা বসবে। সো দ্য অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি অপশন বি, বুঝছো? অপশন এ ইজ নট কারেক্ট। অপশন এতে কোলন বসাচ্ছ, কোলন বসানোর মেইন রুলটা কি ছিল? মেইন রুলটা ছিল যে ওর আগে একটা কমপ্লিট সেন্টেন্স আসবে, এন্ড ওর পরে একটা লিস্ট আসতে পারে বা একটা আমার এক্সপ্লেনেশন আসতে পারে। তো এখন তুমি যদি ভ্যারিয়েবলের পরে কোলন বসাও ভ্যারিয়েবল পর্যন্ত, ইট উইল লুক লাইক একটা কমপ্লিট সেন্টেন্স, মোর অ্যাডভান্স ফ্লোট ক্যান মেজার একটা ওয়াইডার রেঞ্জ অফ ভ্যারিয়েবল। ঠিকই তো আছে, ফাইন। বাট তারপরের পার্টটাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? তারপরের পার্টটা কি লিস্ট? লিস্ট হইলে এই লিস্টটা কার সাথে রিলেটেড, তাই না? একটা লিস্ট তো কারোর সাথে রিলেটেড হইতে হবে। এটা যদি কোনো একটা এক্সপ্লেনেশন হয়, এক্সপ্লেনেশনটা কার সাথে রিলেটেড? আমি তো কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না, সো অপশন এ এই কারণে হবে না। ওকে, অপশন ডি হবে না, কারণ সেমিকোলন এখানে হুদাই বসতেছে, সেমিকোলন বসানোর কোনো জায়গা নেই। সেমিকোলন বসাতে হয় দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে, যদি এখানে সেমিকোলন বসাও এই এন্ড মনিটর সিজনাল আইজ জোন এটা তো ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। সো অপশন ডিও হবে না। অপশন সি হবে না কেন, এটা আই থিংক এক্সপ্লেইন করার কিছু নাই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ওয়াই। বুঝতে পারছো সবাই? ইজ ইট ক্লিয়ার? ইয়েস। অলরাইট, সো আই থিংক আমরা আমি দেখি আরো কিছু কয়েকটা কোয়েশ্চেন করতে পারি নাকি। ওয়েট, ভাইয়া ইয়েস, এখন দরকার নেই, বাট ক্লাস শেষে আমাকে আরেকবার একটু স্লাইডস গুলোর পিক দিয়ে, আমি জাস্ট মিস করে গেছি কয়েকটা। ছবি তুলবা? হ্যাঁ। ওকে, শিওর। সলভ। সো এগুলো হচ্ছে বাউন্ডারিজ কোয়েশ্চেন, হ্যাঁ, বাউন্ডারিজ কোয়েশ্চেন। সো উইল ট্রাই টু সলভ একটা কোয়েশ্চেন। ওকে, এই কোয়েশ্চেনটা আমরা একটু চেষ্টা করি সলভ করার। ওকে, দেখো পারো নাকি না, চেষ্টা করো এটা সলভ করার। প্রসেস তোমরা বেসিক রুলটা মাথায় রেখো যে তোমার ওখানে গ্যাপ দরকার আছে নাকি নাই। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এখানে একটু থামা দরকার, তারপরে তুমি যাবা যে তুমি কোন রুলটা বসাবা বা কোন রুলটা বসাবা না। বাট যদি মনে হয় যে না এখানে গ্যাপ দরকার নাই, কোনো পাংচুয়েশন বসবেই না, এন্ড তোমার অপশন চয়েসের যে ওয়ার্ডটা বা গ্রুপ অফ ওয়ার্ড আছে সেটা তুমি একবারে লাইক গ্যাপের মধ্যে বসায় পুরো সেন্টেন্সটা পড়বা, তাহলে তোমার জন্য ইট উইল বি ভেরি ক্লিয়ার টু পিকচার। দেখো এটার অ্যান্সার কি আসে। ভাইয়া হাইফেনের কোনো রুল আছে? ড্যাশের রুল আসলে নাই, ড্যাশের রুল হচ্ছে একটাই, যে ড্যাশ আসলে ওই যে নন এসেনশিয়াল ক্লজের যে রুলটা ছিল যে আমরা একটা নন এসেনশিয়াল ক্লজকে ড্যাশ দিয়ে আলাদা করতে পারি, নন এসেনশিয়াল ক্লজের দুই সাইডে দুইটা ড্যাশও বসাতে পারি, দুটো কমা বসাতে পারি, দুটো ড্যাশও বসাতে পারি। ড্যাশের আরো একটা রুল আছে, ছোট্ট রুল, সেটা হচ্ছে কোলনে যেরকম আমরা কোনো কিছু এক্সপ্লেইন করতে কোলন ইউজ করি, ড্যাশ ওইভাবে ইউজ করা যায়। হ্যাঁ, কোলন যেরকম, আর আমার একটা এক্সপ্লেনেশন আছে, একটা কমপ্লিট সেন্টেন্সের পর একটা এক্সপ্লেনেশন আসবে, তখন আমরা চাইলে ড্যাশ ইউজ করতে পারবে। ওকে, ওইখানে কোলন আর ড্যাশ আর ইন্টারচেঞ্জেবল, দুইটাই সেম। সো ড্যাশের সেপারেট নিজের কোনো রুল নাই, বাট ইট ইজ ভেরি সিমিলার টু কমা আর কোলনের রুলস। আই থিংক একজন অ্যান্সার করছো, বাকিদের কি অবস্থা? হ্যাঁ, ডি হবে। ইয়েস, এটার অ্যান্সার ইজ অপশন ডি। কারণ দেখো ক্যালিফোর্নিয়ার পর এখানে আসলে কোনো পাংচুয়েশন দরকার নাই। ইফ ইউ রিড যে ইন 2008, 2 years after the death of science fiction writer Octavia Butler, the Huntington Library in California received collection. ওকে, সো আমার ক্যালিফোর্নিয়া আর রিসিভডের মাঝখানে কোনো গ্যাপ দরকার নাই। ওকে, কোনো পাংচুয়েশন দরকার নাই। বাট আমরা যদি একটু থিওরিটিক্যাল রুলসে যেতে চাই, ইফ আই ওয়ান্ট টু গো ইনটু ডিপে, এখানে ক্যালিফোর্নিয়া, হান্টিংটন লাইব্রেরি ইন ক্যালিফোর্নিয়া, এইটা হচ্ছে আমাদের নাউন। হ্যাঁ, ক্যালিফোর্নিয়াটা হচ্ছে আমাদের নাউন, আর রিসিভটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না?
এই রিসিভটা কিন্তু ক্যালিফোর্নিয়ারই ভার্ব, যে কে রিসিভ করছে, হান্টিংটন লাইব্রেরি ইন ক্যালিফোর্নিয়া। সো এইটা হচ্ছে আমাদের এই নাউনের সাথে ডিরেক্টলি রিলেটেড ভার্ব, ওদের মাঝখানে কখনো কোনো কমা বসবে না। ওকে, অ্যাডজেক্টিভের সেম রুলটা। ওকে, নাউন আর ওর সাথে রিলেটেড যে অ্যাডজেক্টিভটা আছে, যেরকম মাঝখানে কমা বসে না, সিমিলারলি নাউন আর ওর সাথে রিলেটেড যে ভার্বটা আছে, ওদের মাঝখানে কোনো কমা বসবে না। ওকে, তো এইটাই হচ্ছে তো আমাদের আজকের, এতটুকুই থাকলো। তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, your HW would be ডিস্যাট স্কুলের ওয়েবসাইটে যাবা, ডিস্যাট স্কুলের ওয়েবসাইটে গিয়ে বাউন্ডারিজ এর যে প্র্যাকটিস গুলো আছে, যে কোয়েশ্চেন্স গুলো আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? দ্যাট খুবই সিম্পল হোমওয়ার্ক। হ্যাঁ, খুব একটা কঠিন কোনো হোমওয়ার্ক না, জাস্ট একটা জিনিসই করবা। ডিস্যাট স্কুলের ওয়েবসাইটে যে বাউন্ডারিজ এর যত কোয়েশ্চেন আছে, ইজি থেকে একদম ডিফিকাল্ট, সবগুলোই সলভ করে ফেলবা উইদিন দিস উইক। ওকে, বুঝা গেছে? আচ্ছা ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত? আপনার যে অ্যানোটেড স্লাইডটা, এটা কি পিডিএফ আকারে দেওয়া হ্যাঁ, যাবে? ইয়েস, দেখাচ্ছি। পিডিএফ আকারে তোমরা ছবি তুলে রাখো, বুঝছো? আমি দিতে ভুলে যেতে পারি। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক পিকচার্স অফ ইট। ছবি তুলে তোমরা চাইলে ওই যে আমাদের যেই আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড ওয়েট। ভাই এমনি ক্লাসে তো রেকর্ডটা দেওয়া হবে তাই না? হ্যাঁ, ক্লাসের রেকর্ড দিয়ে দেবো, নো ওয়ারিস। এখানে আমি হচ্ছে এটা পিডিএফ বানায় পাঠাই দিতেছি, দাঁড়াও। P10 আর P9, রাইট? ফুল স্লাইডের পিডিএফ এটা? ইয়া, ফুল স্লাইডের পিডিএফ। থ্যাংক ইউ। অলরাইট, আই থিংক ইয়া, এটাতে গেলে তোমরা পেয়ে যাবে, বুঝছো? সো আই থিংক দ্যাট ইজ ইট। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ভাই বাউন্ডারিজ কি ফার্স্ট থেকে প্র্যাকটিস করা শুরু করবে? ফার্স্ট থেকে বলতে মানে লাইক ও তোমাদের ডিস্যাট স্কুলের যে প্যাটার্নটা 1 2 3 4 ওইভাবেই, নাকি র্যান্ডম প্যাটার্ন? শিওর, লাইক 1 2 3 4 করেও করতে পারো। ইউ ক্যান লাইক জাস্ট এই ক্লাসটা যেটা করলা, এই ক্লাসটা একবার রিভিউ করতে পারো। আর আরেকটা লাইক অন্য আরেকটা যেটা প্রসেস, দ্যাট ইজ সেটা আমি তোমার দেখাই। গ্রামার, এরিক আমেলজারের এসএটি গ্রামার যে বইটা আছে, এটা আমার একটু লোড হয় না ফর সাম রিজন। এখানে তোমরা ঢুকলে দেখবা যে কমার ইউসেজ, কমার হ্যান ত্যান হাবিজাবি, ওইখানে কিছু জিনিস রুলস আছে। হ্যাঁ, কমা নিয়ে তোমরা ওই চ্যাপ্টার গুলো পড়ে ফেলতে পারো ইফ ইউ ওয়ান্ট টু। আমি একটু দেখি আমার কাছে আছে নাকি না বইটা। আছে। নাই, এটা হচ্ছে পুরনো ভার্সনটা, বুঝছো? আমার কাছে নতুন ভার্সনটা নাই। বাট ইফ ইউ গো ইনটু ইট, তাইলেই দেখতে পাবো। আমি তোমাকে দেখাই টপিক গুলো ইউজুয়ালি দেখতে কেমন হয়। এই যে টপিক গুলো দেখতে এরকম হবে যে অল পাংচুয়েশন এন্ড ট্রানজিশন, এরকম একটা কিউমুলেটিভ রিভিউ থাকবে, অ্যাপোস্ট্রফি একটা ইয়ে থাকবে, কোয়েশ্চেন মার্কের থাকবে, কোলন এন্ড ড্যাশ, অ্যাডিশনাল কমা ইউজ এন্ড মিসইউজ, নন এসেনশিয়াল ক্লজ, এই সবগুলোই হচ্ছে পাংচুয়েশনের, বুঝছো? তোমরা জাস্ট স্টার্ট করলেই পেয়ে যাবা, লাইক বইটা খুললেই দেখতে পাবা। সো হুইচ এভার টপিক ইজ রিমোটলি রিজেম্বলিং আমাদের পাংচুয়েশনের সিলেবাসটা, তুমি ওই চ্যাপ্টারটা পড়ে ফেলবা, তাইলে তোমার জন্য সুবিধা বেশি হবে আর কি। ওকে, এন্ড তারপর তুমি রেকর্ডেড ক্লাসগুলো দেখলে ইটস মাচ বেটার। বুঝতে পারছো? I think this is it for this class. আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, I will see you আবার on the next class. আমাদের next class probably তোমাদের সাথে কবে আমার I don't remember. I have to check, but somewhere in the next week. Okay, thank you for joining. আজকে অনেকে জয়েন করে, that is really nice to see. সবাই ভাবে করে জয়েন করে, বুঝছো? ক্লাসে thank you for joining. Bye bye. বাই।